অধ্যায় 450 টাকা ভাগাভাগি বেস্টমেন্ট রিচুয়ালের সাহায্যে ক্লায়েন্ট মোরেত্তি মিস জাস্টিসকে নগদ ২৫০০ পাউন্ড আর দ্য হ্যাংডম্যানের দেওয়া সোনার মুখোশটা দিল। সে দ্য ওয়ার্ল্ডের রূপ ধরে তাকে যত তাড়াতাড়ি সম্ভব চুক্তিটা শেষ করার তাগিদ দিল। গত ২ সপ্তাহে আমি প্রায় ৫,০০০ পাউন্ড খরচ করে ফেলেছি। আমি যদি টিঙ্গেন না ছাড়তাম তাহলে এই টাকায় আমি আমার বাড়িওয়ালির পরিবারের মতো আরামদায়ক জীবন কাটাতে পারতাম। একটা পুতুল মানুষের জীবন ধ্বংস করে দেয়, আর জাদুর পোষণ খেলে ৩ প্রজন্ম দেউলিয়া হয়ে যায়। ক্লায়েন্ট বিশাল কুয়াশা আর প্রাচীন প্রাসাদটার দিকে তাকাল, যা এখন আবার নিস্তব্ধতায় ডুবে গেছে। তার মনটা একটু খারাপ হল, যেন সে খুব গুরুত্বপূর্ণ কিছু হারিয়ে ফেলেছে। বাস্তব জগতে ফিরে আসার আগে সে কয়েক সেকেন্ড চুপচাপ দাঁড়িয়ে রইল। সে তার ডেস্কের ওপর থেকে বাকি ৮৩০ পাউন্ড তুলে নিল এবং সেখান থেকে ৫ পাউন্ডের ৬টা নোট গুনল। তারপর ক্লায়েন্ট সেই ৩০ পাউন্ডের নোটগুলো তার চ্যাপ্টা হয়ে যাওয়া মানিব্যাগে রাখল। খুব সাবধানে সে মানিব্যাগটা তার জামার ভেতরের পকেটে গুঁজে রাখল। বাকি ৮০০ পাউন্ড সে ২টো ভাগে ভাগ করল। তারপর ১ ভাগ এক পকেটে আর অন্য ভাগ আরেক পকেটে রাখল। এরপর ক্লায়েন্ট ড্রয়ার খুলল। বাস্তব জগতে সে যে ৫টা ডিপসি নাগার চুল নিয়ে এসেছিল, সেখান থেকে সে ২টো চুল বের করল। চুল দুটো সে স্তরে স্তরে কাগজ দিয়ে মুড়িয়ে নিল। তারপর খুব সাবধানে সেগুলো নিজের পকেটে রাখল। কাজ শেষ করে সে তার টুপি আর ছড়িটা হাতে নিল। রাতের ল্যাম্পপোস্টের আলোর নিচে দিয়ে সে রাস্তার মোড়ের দিকে এগিয়ে গেল। সেখানে একটা ঘোড়ার গাড়িতে চড়ে সে ব্যাকল্যান্ড ব্রিজ এলাকার ব্রেভহার্টস বারের দিকে রওনা হল। বারের সেই গরম আর কোলাহলপূর্ণ পরিবেশের মধ্যে ক্লায়েন্ট তার গ্লাসের সাউথভিল বিয়ারটুকু শেষ করল। বক্সারদের জন্য দর্শকদের উল্লাসের শব্দ ভেদ করে সে ধীরে ধীরে বার থেকে বেরিয়ে একটা ভাড়া করা ঘোড়ার গাড়িতে গিয়ে উঠল। গাড়ির চাকার শব্দ শুনতে শুনতে সে ইচ্ছে করেই চোখ বন্ধ করল। হঠাৎ সে জানলায় হালকা টোকা দেওয়ার শব্দ শুনতে পেল। চোখ খুলে সামনের দিকে তাকাতেই ক্লায়েন্টের মুখের পেশি একটু কেঁপে উঠল। সে দেখল ফ্যাকাশে কিন্তু অসম্ভব সুন্দরী শ্যারন ঠিক তার উল্টো দিকের সিটে চুপচাপ বসে আছে। শ্যারন কিছু জিজ্ঞেস করার আগেই ক্লায়েন্ট হেসে বলল, তুমি গতবার আমাকে যে তথ্যটা দিয়েছিলে সেটা আমি বেশ ভালো দামে বিক্রি করেছি। ওই আমন পরিবারের সমাধির তথ্যটা। শ্যারন চুপচাপ তার দিকে তাকিয়ে রইল। নিজের ছড়িটা একপাশে হেলিয়ে রেখে ক্লায়েন্ট পকেট থেকে ২ ভাগ টাকা আর ছোট্ট কাগজের মোড়কটা বের করল। ৮০০ পাউন্ড আর ২টো ডিপসি নাগার চুল, সব মিলিয়ে প্রায় ১,০০০ পাউন্ডের সমান। এটাই তোমার প্রাপ্য। ক্লায়েন্ট নীরবে একটা শ্বাস নিল। টাকা আর কাগজের মোড়কটা এগিয়ে দিয়ে সে হাসল। শ্যারন তার দিকে একবার তাকাল এবং হাত বাড়িয়ে জিনিস দুটো নিয়ে নিল। সে মাথা নিচু করে হাতের জিনিসগুলোর দিকে তাকাল। তারপর খুব অদ্ভুত আর শান্ত গলায় জিজ্ঞেস করল, তুমি এটা কত দিয়ে বিক্রি করেছ? ২,০০০ পাউন্ডে, তাই আমরা এটা সমান ভাগে ভাগ করে নিলাম। ক্লায়েন্ট হালকা হেসে বলল, মেশিনারিজ হাইভ মাইন্ড যদি মূল পরিকল্পনা অনুযায়ী আমাকে শুধু ১৫০০ পাউন্ড দিত, তাহলে আমাকে হয়তো প্রথমেই তোমার কাছে কিছুটা ধার করতে হতো। ক্লায়েন্ট আনন্দিত হয়ে ভাবল। শ্যারনের রক্তহীন হাতের এক পলকেই টাকা আর কাগজের মোড়কটা একদম গায়েব হয়ে গেল। সে মাথা তুলে সংক্ষেপে সম্মতি জানাল। তারপর সোজাসুজি জিজ্ঞেস করল, ওই সমাধির ভেতরে কি আছে? আমি জানি না, আমি তো সেখানে যাইনি। ক্লায়েন্ট তাকে ম্যাজিক আয়না অ্যারোডেসের কাছ থেকে পাওয়া সাহায্যের কথা জানাল না। এক মুহূর্তের জন্য তার মনে হল, যদি সে পুরো ঘটনাটা বিস্তারিত বলত তাহলে হয়তো শ্যারন আগের মতোই এক হাতে গাল ঠেকিয়ে খুব মন দিয়ে শুনত। এই রেইথ মেটার মনে হয় মানুষের জীবনের নাটক বা বিভিন্ন ধরনের গুজব শোনার একটা অদ্ভুত শখ আছে। ক্লায়েন্ট মনে মনে ভাবল। শ্যারনের চেহারায় কোনো পরিবর্তন দেখা গেল না। কয়েক সেকেন্ড চুপ থাকার পর সে বলল, কেউ একজন ওই মাটির তলার ধ্বংসাবশেষে যাওয়ার জন্য সুড়ঙ্গ খুঁড়ছে। শ্যারন কি নিয়ে কথা বলছে সেটা ক্লায়েন্ট এক মুহূর্তের জন্য ঠিক বুঝে উঠতে পারল না। তবে খুব দ্রুতই সে বুঝতে পারল শ্যারন কোনো ধ্বংসাবশেষের কথা বলছে। তারা দুজন শুধুমাত্র একটাই মাটির তলার ধ্বংসাবশেষের কথা জানত। সেটা হল 4th ইপক টিউডর ডাইনেস্টির ধ্বংসাবশেষ। কেউ একজন সুড়ঙ্গ খুঁড়ে ওই মাটির তলার কাঠামোতে ঢোকার চেষ্টা করছে। ক্লায়েন্ট কয়েক সেকেন্ড ভাবল। তারপর হঠাৎ করেই সে ব্যাপারটা বুঝতে পারল। এটা কি সেই ব্যারোনেট? সেই লুকিয়ে থাকা টিউডর ডাইনেস্টির বংশধরের নাম ক্লায়েন্ট এর মধ্যেই ভুলে গেছিল। তার শুধু মনে ছিল যে লোকটার ব্যারোনেট নামের একটা রাজকীয় উপাধি আছে, আর সে সিভেলাউ স্ট্রিটে থাকে, যেখানে ব্যাকল্যান্ড পুলিশ স্টেশন অবস্থিত। হ্যাঁ, শ্যারন সম্মতিসূচক উত্তর দিল। সে কি খুঁজছে ওখানে? সে কি জানে না যে ওর ভেতরে একটা অশুভ আত্মা আছে? সে কি জানে না যে তার পরিবারের সব বিয়ন্ডার ওখানে গিয়ে মারা গেছে? ক্লায়েন্ট নিজেকেই কয়েকটা প্রশ্ন করল। শ্যারন সোজা হয়ে বসল। সে খুব গম্ভীরভাবে উত্তর দিল, সে এসব জানে কিনা সেটা আমার জানা নেই। তার ওই সুড়ঙ্গটা খুঁড়ে শেষ করতে আর কতদিন লাগবে? ক্লায়েন্ট ভেবেচিন্তে জিজ্ঞেস করল। আরও অন্তত ২ থেকে ৩ মাস। আপাতত সে একাই কাজটা করছে। শ্যারন তার নিজস্ব ধারণা জানাল। উফ! ক্লায়েন্ট ছোট্ট একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল।
তাহলে আর তাড়াহুড়ো করার দরকার নেই। আমি পুরোপুরি প্রস্তুত হলে আমরা দুজন একসাথে তাকে দেখতে যাব। এটুকু বলে সে হেসে বোঝানোর চেষ্টা করল, তুমি তো জানোই আমি আগে থেকে ভালোমতো প্রস্তুতি নিয়ে রাখতে পছন্দ করি। যতক্ষণ না আমি ফেসলেস ধাপে পৌঁছাচ্ছি ততক্ষণ আমি এগুলোর কোনোটাতেই জড়াব না। সে মনে মনে নিজেকে সতর্ক করল। ঠিক আছে, শ্যারন তাকে জিজ্ঞেস করল না যে সে কি করতে যাচ্ছে, বরং তার শরীরটা খুব দ্রুত হালকা হতে শুরু করল, আর চোখের পলকেই সে ঘোড়ার গাড়ি থেকে উধাও হয়ে গেল। ক্লাইন বেশ নিশ্চিন্ত হয়ে দেয়ালের সাথে হেলান দিয়ে বসল। ফেসলেস পোষণের সব উপাদান আগেই ঠিক করা হয়ে গেছে, এখন শুধু ডেলিভারির অপেক্ষা। আমার সব ঋণ শোধ হয়ে গেছে, তাই এখন আর চিন্তার কিছু নেই। তার মেজাজটা এখন শান্ত হয়ে যাওয়া ফিজি ওয়াইনের মতো লাগছিল। মাঝে মাঝে একটুখানি আনন্দের ঢেউ তার মনের ভেতর চুপচাপ মাথাচাড়া দিয়ে উঠছিল। একটাই সমস্যা হল, ক্লাইন তার বুকের বাঁ দিকে হাত রাখল, যেখানে একটা পাতলা হয়ে যাওয়া মানিব্যাগ ছিল। সে দীর্ঘশ্বাস ফেলে মনে মনে নিজেকে বলল, ক্যাশে মাত্র ৩০ পাউন্ড, ৫টা সোনার মুদ্রা আর কিছু খুচরো পয়সা আছে। বৃহস্পতিবার বিকেল। অড্রে হল তার পড়ার ঘরে মিস এসকালান্তে ওসেলেকার আসার অপেক্ষায় বসেছিল। দ্য হ্যাংডম্যান এবং দ্য ওয়ার্ল্ডের উত্তর পাওয়ার পর সে সাথে সাথেই একজন চাকর দিয়ে এসকালান্তেকে একটা চিঠি পাঠিয়েছে। চিঠির বিষয়বস্তু ছিল খুব সাধারণ। অড্রে শুধু অনুরোধ করেছিল যেন এই সপ্তাহের দ্বিতীয় সাইকোলজি ক্লাসটা বৃহস্পতিবারেই নেওয়া হয়। আসলে এসকালান্তের সাথে অড্রের আগেই একটা চুক্তি করা ছিল। এমন একটা চিঠির মানেই হল অপরপক্ষ তাদের শর্তে রাজি হয়ে গেছে। টক। দেয়ালের ঘড়িটা একটানা শব্দ করে চলছিল। কোমর পর্যন্ত লম্বা চুলের এসকালান্তে হাতে বেশ কিছু পড়ার জিনিসপত্র নিয়ে ঘরে ঢুকল। অড্রে সাথে সাথেই সুশীর দিকে তাকাল। বড়সড় গোল্ডেন রিট্রিভার কুকুরটা একটু অনিচ্ছার সাথেই লাফিয়ে বাইরে গেল। তারপর সে কাছাকাছি একটা ছায়ায় শুয়ে পড়ে আশেপাশের মানুষের যাওয়া আসা খেয়াল করতে লাগল। এসকালান্তে পড়ার ঘরের দরজাটা বন্ধ করে দিল। সে ধীরে ধীরে চারপাশটা একবার দেখে নিল। তারপর ছোট্ট সাদা গোল টেবিলটার উল্টো দিকে বসে জিনিসপত্রগুলো নামিয়ে রাখল। তারা কি নগদে টাকা দিচ্ছে নাকি কোনো মিস্টিক্যাল আইটেমের বিনিময়ে? সাইকোলজি অ্যালকেমিস্টসের এই সদস্য নিচু গলায় জিজ্ঞেস করল। একজন সরাসরি ২৫০০ পাউন্ড দিয়েছে আর অন্যজন একটা মিস্টিক্যাল আইটেম দিয়েছে। অড্রে খুব সাবলীল ভঙ্গিতে তার মাঝারি আকৃতির কমলা হ্যান্ডব্যাগ থেকে একটা সাদা কার্ডবোর্ডের বাক্স বের করল। বাক্সটার বাইরে আধ্যাত্মিকতার একটা অদৃশ্য দেয়াল তৈরি করা ছিল। আধ্যাত্মিক দেয়ালটা সরিয়ে ফেলার পর সে বাক্সের ঢাকনা খুলল। ভেতরে রাখা সাধারণ দেখতে সোনার মুখোশটা এবার বেরিয়ে এলো। তারপর সে মুখোশটার সুবিধা আর ত্রুটিগুলো তাকে বুঝিয়ে বলল। সত্যি বলতে, মিস্টিক্যাল আইটেমটা হাতে পাওয়ার পর অড্রে খুব কৌতূহলী হয়ে পড়েছিল। জীবনে প্রথমবারের মতো কোনো মিস্টিক্যাল আইটেমের সংস্পর্শে আসায় সে এটা পরীক্ষা করে দেখতে চেয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত সে তার ইচ্ছেটাকে দমিয়ে রাখতে পেরেছিল, কারণ সে কিছুতেই অনুভূতিহীন আর শীতল হয়ে যেতে চায়নি। এটার দাম আসলে ওই টাকার সমানই। এসকালান্তে মুখোশটা পরীক্ষা করে দেখে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। ২ সেকেন্ড পর সে সবচেয়ে মোটা বইটা টেনে নিল এবং ৪৮ নম্বর পাতা বের করল। বইটার মাঝখানের অংশটা গর্ত করা ছিল। সেখানে হাতের তালুর সমান একটা লোহার বাক্স আর গুটিয়ে রাখা এক টুকরো পার্চমেন্ট কাগজ রাখা ছিল। হিউম্যান স্কিন শ্যাডো বৈশিষ্ট্য আর উইন্ড ব্লেসড পোষণের ফর্মুলা। এসকালান্তে জিনিসগুলো বের করে অড্রেকে দেখাল। অড্রের দৃষ্টি হীরের মতো দেখতে ওই বৈশিষ্ট্যটার দিকে আটকে গেল। ভেতরের মুখটা দেখে তার মাথা চক্কর দিয়ে উঠল। এটা তো একজন স্পেকটেটরের ক্ষমতা আটকে দেওয়ার শক্তি আছে। এটাই কি মিস্টার ওয়ার্ল্ডের সিকোয়েন্সের পথ? তাই তো বলি। অড্রে দৃষ্টি সরিয়ে নিয়ে ফর্মুলাটা পড়তে শুরু করল। সিকোয়েন্স ৬, উইন্ড ব্লেসড। মূল উপাদান ব্লু শ্যাডো ফ্যালকনের ৬টা স্ফটিকের মতো পালক আর ১ জোড়া ড্রাগন আইড সি কন্ডরের চোখ। অড্রে বাকি উপাদানগুলো ভালো করে পড়ার আগেই এসকালান্তে পার্চমেন্ট কাগজটা দ্রুত গুটিয়ে ফেলল। এরপর সে আবারও মেটাল বক্সটার চারপাশে আধ্যাত্মিকতার দেয়াল তুলে দিল। বইটা বন্ধ করে সে ওই মোটা বইটা অড্রের দিকে এগিয়ে দিল। অড্রে বইটা ধরল, কিন্তু সে সাথে সাথে সোনার মুখোশ আর ২৫০০ পাউন্ড এসকালান্তের হাতে দিল না। এসকালান্তের চোখে বিভ্রান্তির ছায়া দেখে আগে থেকে প্রস্তুত থাকা অড্রে হেসে উঠল। সে বলল, অপরপক্ষের সন্দেহ আছে যে এই বৈশিষ্ট্যটা হয়তো মিলবে না, আর ফর্মুলাটাও হয়তো ভুয়া। তাই তারা আগে এটা যাচাই করে দেখতে চায়। আর এই যাচাইকরণের আগে টাকা আর জিনিসপত্র সব আমার কাছেই জমা থাকবে। তারা সবাই আমার বিশ্বস্ততায় ভরসা করে, আর আমি কোনোভাবেই আমার এই সুনাম হারাতে চাই না। আমি তাদের দুশ্চিন্তাটা বুঝতে পারছি। এসকালান্তে এক মুহূর্ত থেমে তারপর বলল, আমরাও তোমাকে বিশ্বাস করি। যেহেতু টাকা আর জিনিসপত্র তাদের নিজেদেরই একজন সদস্যের হাতে আছে, তাই একটু অস্বস্তি হলেও সে প্রতারিত হওয়ার ভয় পাচ্ছিল না। তাছাড়া মিস অড্রে অনেক ধনী আর ক্ষমতাবান। তাকে একজন গ্যারান্টার হিসেবে চোখ বন্ধ করে বিশ্বাস করা যায়। এসকালান্তে বেশ স্বস্তির সাথে ভাবল।
কুয়াশার ওপরে থাকা সেই প্রাচীন প্রাসাদে ক্লাইন হাতে একটা স্পিরিট পেন্ডুলাম ধরে উইন্ড ব্লেসড পোশনের ফর্মুলাটা আসল কি না তা যাচাই করছিল। সে ভুল করে ট্যারোট ক্লাবের সবচেয়ে অভিজ্ঞ এবং শক্তিশালী সদস্য দ্য হ্যাংডম্যানকে হারাতে চাইছিল না। যখন সে চোখ খুলল তখন দেখল টোপাজের পেন্ডুলামটা ঘড়ির কাঁটার দিকে ঘুরছে। ক্লাইন স্বস্তির নিঃশ্বাস ফেলল। তারপর সে দ্য হ্যাংডম্যানের প্রতীক ওই টকটকে লাল তারার দিকে নিজের চিন্তাভাবনা পাঠিয়ে দিল। সিটি অফ জেনারোসিটিতে আলজার উইলসন মিস্টার ফুলের নিচু অথচ বহুদূরের কণ্ঠস্বর শোনার আগে প্রথমে একটা অন্তহীন ধূসর কুয়াশা দেখতে পেল। মিস জাস্টিস চুক্তিটা সম্পন্ন করেছে। আলজারের সামনে একটা অদৃশ্য পার্চমেন্ট কাগজ ভেসে উঠল। সেটাতে উইন্ড ব্লেসড পোশনের ফর্মুলা লেখা ছিল। যেহেতু পোশনটা মিস্টার ফুলের হাত ঘুরে এসেছে তাই এই ফর্মুলার সত্যতা নিয়ে তার মনে কোনো সন্দেহ রইল না। সে খুব সম্মানের সাথে মাথা নিচু করে তাকে ধন্যবাদ জানাল। মায়াটা কেটে যাওয়ার পর সে সাথে সাথে একটা কলম আর কাগজ নিয়ে পোশনের ফর্মুলাটা লিখে ফেলল। তারপর সে উত্তেজনায় ঘরের ভেতর পায়চারি করতে শুরু করল। সে বিড়বিড় করে নিজেকেই বলতে লাগল, ব্লু শ্যাডো ফ্যালকন, ওই আদিম দ্বীপটাতে এটা আছে। দ্য হ্যাংডম্যানের কাজটা শেষ করার পর ক্লাইন এবার তার হিউম্যান স্কিন শ্যাডো বৈশিষ্ট্যটা পরীক্ষা করে দেখার সময় পেল। এটার আসল হওয়ার ব্যাপারটা নিশ্চিত করার পর সে বেশ আরাম করে চেয়ারে হেলান দিল। আনন্দে তার মুখ দিয়ে একটা স্বস্তির নিঃশ্বাস বেরিয়ে এল। অবশেষে ৩ সেকেন্ড পর ক্লাইন হঠাৎ করেই সোজা হয়ে বসল। সে সিদ্ধান্ত নিল যে আর একটুও সময় নষ্ট করা যাবে না। আজ রাতেই সে ফেসলেস পোশনটা তৈরি করবে।